আপনি উঠবেন তো উঠে পড়ুন। 16 অক্টোবর আজ, সরি 16 ফেব্রুয়ারি 2025, আরেকটা ভিনটেজ কার র্যালি বা প্রদর্শনী যাই বলি না কেন, তা কলকাতার যমজগণ হাওড়াতে হচ্ছে। গত কয়েক বছর ধরে শুরু হয়েছে ডুমুরজলা স্টেডিয়ামে, সেই উদ্দেশ্যে যাচ্ছি। এবং লাকিলি আজকে সঙ্গে পেয়ে গেছি আমি উত্তর কলকাতার এক প্রখ্যাত কারিগরকে, যার হাতে ভিনটেজ গাড়ি প্রাণ ফিরে পায়, পরিচিত বুদ্ধদা নামে। বুদ্ধদাকে দোকানে ক্যামেরা দেখিয়ে দে, ভালো নাম শুধু ঠিক দা। তো তার সঙ্গে আমরা প্রচুর গল্পও করব, আর আমরা এই পুরোনো গাড়ির ইতিহাসকে একটুখানি ফিরে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের আজকের ভিনটেজ গাড়ির প্রদর্শনীটা কিভাবে আমরা তুলতে পারি, আর কত পুরনো গাড়ি আমরা দেখাতে পারি। সবাই আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে। আর ওটা জাগুয়ার, যেটা আগে দেখানো হলো। বেরিয়ে যাচ্ছে এটা কে করছে? আমরা এখন 1954 ইটালিয়ান ফিয়েটে উঠছি। দরজাটা এই দিকে খুলছে। দরজাটা একটা অন্যরকম ভাবে খুললো। দরজাটা, হ্যাঁ ওটা উল্টো দিকে, এটা ইটালিয়ান ফিয়েট। ওহো, ডুমুরজলার ভিনটেজ কার র্যালি শুরু হয়ে গেছে, এবং আমরা এখন 1954 ইটালিয়ান ফিয়েটে বসে রয়েছি। আর এই মুহূর্তে সারথী বুদ্ধ প্রাউড ওনার আমাদের সঙ্গে। স্যার, আপনার নামটা কাইন্ডলি যদি। দেবকুমার পাল। নমস্কার, আমার নাম সব্যসাচী চ্যাটার্জি। আমার শখ রয়েছে, আমি উত্তর কলকাতারই, বুদ্ধদার কাছাকাছি থাকি। তো ভিনটেজ কার র্যালিগুলো দেখি, ভালো লাগে যে এইভাবে পুরনো সময়টা একদম জীবন্ত হয়ে ওঠা। আর আরও ভালো লাগে আপনারা যারা গাড়িটাকে মেনটেন করেছেন, যতজন আছেন, আপনাদের যে গাড়ির সঙ্গে আবেগ, ভালোবাসা। আমার একটা ছোট গাড়ি আছে, আমার কন্যা হওয়ার পর সে গাড়িটা কেনা। তো একটা নতুন গাড়ি মেনটেন করা কত কঠিন, আর সেখানে এত পুরনো গাড়ি অ্যাজ ইট ইজ মেনটেন করা, এটা একটা নিজেই একটা আশ্চর্যের ব্যাপার। এটা সত্যি একটা অনন্য অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন, এতে গাড়িটা চালালে বসে একটু কানটা খোলা রাখতে হবে, কোথায় কি আওয়াজ হচ্ছে বা পায়ের ফিলিংটা, যে ঠিক মতো ক্লাচ ব্রেক এগুলো যেমন হয় সেরকম হচ্ছে কিন্তু। ঠিক ঠিক, যদি কিছু প্রবলেম হয় তাহলে সেগুলো দেখাতে হয়। রাইট, ঠিক। এই হচ্ছে ব্যাপার। এতটা ছোট গাড়ি, আমরা যাকে হ্যাজ বলি, মাথার স্পেস আমি 5 ফুট 9 কাছাকাছি, এতখানি মাথার স্পেস। পেছনে বসে আছেন দুজন, তাদেরও মাথায় যথেষ্ট স্পেস রয়েছে। ওদের ছোট গাড়ির মধ্যেই কত সুন্দর, কতখানি জায়গা। বুদ্ধদা ফিয়েটের হাতে গিয়ে যথারীতি একটা ওপরে। এর হর্নটা কিরকম বাজে? এইগুলো সব এইসব গাড়িতে লাগিয়ে, এইগুলো আগে সব ফোর্ড গাড়িতে লাগানো থাকতো, এইসব এখন মরিচ ফরিচ সব লাগিয়ে দিয়েছে। তা এটা কিন্তু এই ফিয়াটেরই কিন্তু অরিজিনাল টিটি হর্ন। হ্যাঁ, আচ্ছা, যদির মতো পুরোনো গাড়ির হর্ন এখন লাগিয়ে পুরোনো গাড়ি মানিয়ে গেছে। এখানে গাড়ি কম দেখছি, মানে হ্যাঁ, এখানে সেটা কম। ইতিহাস মানে প্রথম
এই গাড়িটার মালিক প্রথম যিনি গাড়িটা কিনেছিলেন তিনি একজন ভদ্রমহিলা। আচ্ছা, তো উনি এই গাড়ি নিয়ে রোজ সকালে গঙ্গার চান করতেন। উনি ওই আপনাদের গটকালকাটা শামপুর সিটের কাছেই ওনার বাড়ি ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই গাড়িটা উনি যখন ছিলেন তখন একবার রাঁচি গিয়েছিল। ওকে। তারপরে ধরুন না, তারপরে আর কি আমার শ্বশুরমশাই গাড়িটা কেনেন। তার আগে কজন ছিল আমার ঠিক জানা নেই, বেশ, কিন্তু বেশ, বোধহয় বেশ। মানে একটা সিস্টেম ছিল তখন যে কোনো একটা পজিশনে কোম্পানিতে চাকরি করলে একটা কার অ্যালাউন্স পায়। হ্যাঁ, 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 এটা আগে ছিল, এখন কি আছে জানি না। বিভিন্ন কোম্পানি অনুযায়ী ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, তো সেই কার অ্যালাউন্সের জন্য তখন এই গাড়িটা কিনেছিল। এটা ওনার হাতে খুব কম বেরোতো, কারণ বেশ। উনি তো ন্যাচুরালি অবভিয়াসলি এমপ্লয়মেন্ট নিয়ে ব্যস্ত। ঠিক। হয়তো মাসে একবার হয়তো উনি গাড়িটা বার করতেন। ঠিক। উনিও একবার এই গাড়ি নিয়ে রাঁচি গিয়েছিলেন, আর বেশ। ম্যাক্সিমাম টাইমে ওনার গ্যারেজেই থাকতো, মানে পার্কিং করা থাকে। একদম, একদম। এই ব্যাপার। তারপরেতে ওদের বাড়ির, এটা যে ওনার শ্বশুরমশাইয়ের গাড়ি, তেমনি ওদের বাড়ির আর একটা গাড়ি আছে, সেটা আরও পুরোনো গাড়ি, অস্টিন বিগ 1938 মডেল। আচ্ছা, ওই গাড়িতেই আমাদের গাড়ি চালানো শেখা, ওই গাড়িতেই করে স্কুল গেছি ইত্যাদি ইত্যাদি। তো ওই গাড়িটাও ভালো মেনটেনেন্স আছে, সবই এই আমাদের এই বুদ্ধিজীবী গাড়ি চালাচ্ছেন উনি সব করেন। একদম। তো উনি বললেন যে তুমি গাড়ি এত ভালোবাসো, আর গাড়িটা আমার গ্যারাজে এমনি পড়ে আছে, আর আমি যখন রিটায়ার করবো তখন তো কোম্পানি একটা গাড়ি তো আমি পাবোই WDP আমার তো অফার করবেই, তো তুমি এই গাড়িটা নিয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সেই হিসেবে গাড়িটা আমার কাছে আছে। বাহ। আর দু নম্বর হচ্ছে যে ওনার কাছ থেকে যখন নিই তখন ওডোমিটার রিডিং, মানে কত মাইল চলেছে, সেটা তখন অ্যাপ্রক্সিমেটলি আমার জন্য মনে আছে 19,000, এটা মাইলে অ্যাপ্রক্সিমেটলি তখন মনে হচ্ছে 19,000 মাইল ছিল। এটা আমার মাইল কাছে- মাইল রয়েছে। হ্যাঁ, এমপিএইচ। এখন আমার কাছে চলেছে 1,03,992 মাইল, মানে 1 লক্ষতে উল্টে গেছে, দিয়ে আবার আবার জিরো দিয়ে শুরু করছে। তাহলে বুঝতেই পারছেন আমি 1 লক্ষ মাইল প্রায় এই গাড়িতে প্রচুর গাড়ি চালিয়েছেন, প্রচুর এই চালিয়ে গাড়ি এই গাড়ি নিয়ে আমি এর আগে কাছাকাছি অনেক গেছি, বাহ, বাহ। ফুচকা, রাঁচি, দীঘা, উঠলো বাই তো কটক মানে যাই, একদম, একদম, একদম। উঠলো বাই তো কটক যাই, এই করে গাড়ি নিয়ে ঘুরছি। এমনকি গত বছরও গিয়েছিলাম জামশেদপুর। আচ্ছা, পারমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা কিছু হয়? পারমিশনের আমার গাড়ির তো অল কাগজপত্র তো ভ্যালিড, ভেরি গুড। আমার তো আইনত গাড়ি রাস্তায় সবসময় বেরোতো। বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এটা উত্তম কুমারের গাড়ি। এটা একসময় উত্তম কুমার ওন করতেন, পরবর্তীকালে গাড়িটা রিস্টোর করা হয়, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এই গাড়িগুলো যে রাস্তায় চলছে এবং এটার মধ্যে এবার এটার মধ্যে থেকে যে পুরনো সময়টাকে অনুভব করা, এই অনুভূতিটা ব্যক্তিগতভাবে আজকের দিনে আমার একটা বড় মূল্যবান স্মৃতি হিসেবে রয়ে গেল। কোনো সুযোগ হয়, যদি সেই সময় থাকে, একবার যদি সময় থাকে আমার একবার ভিডিও দেখতে পারেন, আমার টোটাল কলকাতা থেকে লাদাখ সফরে যে অল্টো কীভাবে পারফরমেন্স দিয়েছে। আর আমার অল্টোতে পুরো ফ্যামিলি সহ পূর্বাঞ্চল এক্সপ্রেসে 140 কিলোমিটার স্পিড, 140-45 কিলোমিটার স্পিড আমার আছে, ওটা আমার ভিডিওতেও আছে। কোন গাড়িতে অল্টো মত করছি না, কিন্তু এই হিমালয়টা একদিক দিয়ে উঠে আর একদিক দিয়ে নামা, এটা আমরা যখন কলেজে পড়ি তখন আমার ওই কল্পনাটা ছিল। তো আমরা কয়েকজন বন্ধু ছিলাম, কিন্তু সময় ঠিক তখন বাড়ির থেকেও রাজি হয়নি, বা অত অনেক টাকার ব্যাপার, এবং সবথেকে বড় তখন রুটটা জানা ছিল, রুট ছিল না, তারপর রাস্তাটা জানা ছিল। রাস্তাটা খুব কঠিন ছিল, এখন রাস্তা খুব সুন্দর করে দিয়েছে। তাহলে ওইটা আমাদের ছিল। আমি আরেকজনকে চিনি, তিনি তখন বিস্কুটে চাকরি করতেন, তিনি ওই কী বলে মারুতি 800 নিয়ে, হ্যাঁ, উনি কিন্তু ওই ট্রান্স আটলান্টিক ক্রস করেন। বাহ, বাহ। তো এখন রাস্তাঘাট হয়ে গেছে, এখন হতেই পারে। তো আমি যখনকার কথা বলছি, হ্যাঁ,
তখন তো কিছুই ছিল না, হ্যাঁ। স্বপ্নে যখন ছিল এবং দেখা গেল যে কেউই বলতে পারছে না, মানে যাকেই বলতে যাচ্ছি একটু যেন মনে হলো আমি একটু ব্যঙ্গ করা, মানে একটু ওইরকম একজন লোক হয়ে গেছে। এই গাড়িটাও কিন্তু ভালো স্পিড ওঠে। হ্যাঁ, বলুন তো কত স্পিড ওঠে, মানে আইডিয়া আছে? আপনি তো থিয়েটার আমি পুরোনো যেটুকু দেখেছি কিলোমিটারে 120 আমি ইয়েতে দেখেছি, ভিডিওতে দেখেছি। আর সেটা কোন ইয়ারে? এই মডেল নয়, এরপরে মানে ওই বোম্বে মেড, তখনকার বোম্বাই মেড। হ্যাঁ, এটা তো এটা তো ইটালিয়ান। ইটালিয়ান। হ্যাঁ, কিন্তু এই গাড়িটা আমি 62 মাইল, এটা মাইল আছে 62 মাইল অব্দি আমি কিন্তু লং ড্রাইভে তুলেছি। 62 মাইল মানে কাছাকাছি 90 কিলোমিটার কি তারও উপরে, কম বেশি। না তো ওই তো হচ্ছে 50 আর 55। হ্যাঁ, তো ধরুন এটা 12, তো 12 মানে হচ্ছে 104 মাইল কিলোমিটার স্পিডে আমি এতে গিয়েছি। গাড়িতে লোক ছিল, মা ছিলেন, দাদা ছিল, ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমি আর তার উপরে তুলি। এটাও দেখা আসল ইটালিয়ান। সে সময় কিলোমিটারের কনসেপ্ট ছিল না, মাইলে দূরত্ব মেজার করা হতো। এটা মাইল, এবং এর ফুয়েল মিটার, মাইল মিটার সবই অ্যাক্টিভ। আর সামনে থেকে স্টিয়ারিংয়ের হিসেবে দেখলে আমি বাঁদিকে বসে আছি। বনেট এত সুন্দর দেখা যাচ্ছে, সামনেটা এত সুন্দর দেখা যাচ্ছে যে গাড়ি চালানো ক্ষেত্রে আজকালকার দিনে যেমন ভিউটা একটুখানি হ্যাচব্যাকে গাড়িটা সামনের দিকে হয়ে যায়, নিচের দিকে হয়ে যায়, কিন্তু এখান থেকে পুরোপুরি সামনেটা দেখা যাচ্ছে, ফলে গাড়ি চালানোটাও সহজ। সামনে যাচ্ছে জাগুয়ার, স্মুথ ইঞ্জিন, কোনো সমস্যাবহুল না। প্রতি গিয়ারের রেসপন্স খুব সুন্দর। মনেই হচ্ছে না যে আমরা একটা 76-77 বছর পুরনো একটা মেশিন তাতে চলেছি, যেখানে আজকালকার দিনে কি সব 15 বছরের গাড়ি, ব্যান্ড ইত্যাদি। আমার মনে হয় গভর্নমেন্টের ভাবা উচিত যে গাড়ির কন্ডিশন খুব ভালো, কারণ গাড়ির সঙ্গে মানুষের আবেগ জুড়ে রয়েছে, এটাকে নিয়ে একটু ভাবা উচিত। এই পুরোনো গাড়ি রাখার মধ্যে হচ্ছে কি, ঠিক মতো চালাতে জানতে হবে। 2 নম্বর হচ্ছে এর পার্টস সব সময় পাওয়া যায়। যেহেতু এটা পুরোনো গাড়ি, মেরামত করার আর লোক কমে গেছে, বলতে গেলে প্রায় শূন্য হয়ে গেছে, যার ফলে এই গাড়িগুলো মেনটেন করার প্রপার মিস্ত্রি পাওয়ার ইয়ে হয়। ঠিক ঠিক। এবং আজকালকার গাড়িতে যেমন হচ্ছে যে কিছু খারাপ হলে সেটাকে পুরো ফেলে দিয়ে ইউজ অ্যান্ড থ্রো, যে আর একটা নতুন লাগিয়ে দাও, এইসব গাড়িতে কিন্তু সেটা তা সম্ভব ছিল না। না, তা ছিল না কনসেপ্ট। রিপেয়ারিং ব্যাপারটা ছিল। রিপেয়ারিং, এবং তার উপরে কিন্তু যিনি মেরামত করছেন তাকে কিন্তু জানতে হবে যে সে গাড়িটার কি হয়েছে। যেমন একটা গাড়ি চলতে গেলে যেমন তার পেট্রোল পাইপ আছে, এসি পাম্প আছে, কার্বোরেটর আছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ইলেকট্রিসিটি দিতে হবে, জেনারেট করতে হবে, যাতে ইলেকট্রিকটা সেই তেলটাকে পোড়াতে পারে ইঞ্জিনের ভেতরে, সেটা পিস্টন বলে আর কি, সেটা ইঞ্জিন ব্লকের। এবার দেখতে হবে আগে যে কোনটাতে গড়বড় করছে, সব খুলে ফেলে একদম করা। হয়তো দেখা যাবে যে পেট্রোলটা আসছে না এসি পাম্পে, তাহলে ধৈর্য চাই আর কি। তাহলে তখন কি করবে, তখন এসি পাম্প অব্দি আগে দেখবে যে ওই পাইপেতে কিছু ময়লা আছে, তো যদি থাকে সেটা বার করে দিয়ে পাইপটা একটুখানি লাগিয়ে দেখবে যে চলছে। এগুলো হচ্ছে যারা জেনুইন মিস্ত্রি তারাই করতেন বা করেন। কিন্তু কেউ যদি হয় যে আরে আমি এর থেকে আমি করবো, আমি একটু কার্বোরেটরটা দেখবো, মানে এক একটা দেখা মানেই তার খরচাটা বাড়ছে, সেই যদি ওরকম হয় তাহলে সে করবে।
বাংলাদেশের আর ইলেকট্রিকের যেটা বললাম ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে আসে, হ্যাঁ, সেটাও ও খুলে ফেললো, কিন্তু আদৌ এটা সেখানে কিন্তু সমস্যা নয়, নয়। সমস্যা ছিল পাইপে ময়লা এসে গিয়েছে। তো এই যে এগুলোতে ধৈর্যের দরকার, 100 প্রপার যন্ত্রপাতি দরকার, এবং সেই গাড়ির জ্ঞান। তলায় শুতে হবে, হ্যাঁ 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 এগুলো অনেক কিছু ব্যাপার আছে। এখনকার হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, সুতরাং এই দুটোতে তফাৎ আছে। 2 নম্বর হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি মেরামত করবো, সেটা করা যেত, যার ফলে হাওড়া ডুমুরজলার ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি প্রদর্শনী এবং র্যালি, তাতে সেই অংশগ্রহণকারীদের মধ্যে সৌভাগ্যক্রমে হিমাদ্রি ফাল্কনও ঢুকে গেলেন। কারণ যোগসূত্র হয়ে গেল, বাইরে বাই চলতে চলতেই রাস্তায় বাউন্স আসে, আমি গাড়িতে বসে বুঝতে পারছি সাসপেনশন ভালো, স্টেবল, মানে এরকম না একটা সুন্দর বাউন্স, আলাদা করে যে খুব জাম্প হচ্ছে সেরকম নয়, এটা ফিল করা যাচ্ছে। ধরুন আমার ছোটো গাড়িতে একটা বাউন্স হলো, বাম্প হলো, এটা কিন্তু খুব সুন্দরভাবে বাউন্সটা অ্যাবজর্ব করে দিই। এটাও মানতে হবে যে পুরোনো গাড়িকে মেনটেন করলে সে গাড়িটা কীরকমভাবে থাকে। আর এই ভিন্টেজ কার র্যালির একটা অংশ হিসেবে বুদ্ধদার দৌলতে আমরাও 1951 একটা ইটালিয়ান ফিয়েটে বসে এই মুহূর্তে র্যালির শেষ প্রান্তে আমরা ডুমুরজলা স্টেডিয়াম থেকে বেরিয়ে কিছুটা রাস্তা হাওড়া প্রদক্ষিণ করে প্রচুর স্থানীয় মানুষের অবাক দৃষ্টি দেখতে দেখতে এবং নিজেরাও অবাক হতে হতে যে হ্যাঁ, পুরনো ইতিহাস সচল হয়ে উঠেছে, সেই ইতিহাসের সাক্ষী থেকে আমরা এই র্যালিটা কমপ্লিট করছি। হাওড়া ডুমুরজলাতে আমরা ঢুকছি, সামনে একটা মরিস মাইনর, এটাও 1950 সালের মরিস মাইনর। আমরা র্যালিটা শেষ করছি, তবে স্টেটসম্যানের র্যালিতে গাড়ির সংখ্যা অনেক বেশি রাদার দেন এটা শব্দ হয়েছে। তবে এখানে একটা জাগুয়ার দেখলাম, ফ্যান্টাস্টিক, একটা পুরোনো মার্সিডিজ রয়েছে, মরিস মাইনর কিছু রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে। তো আমরা ইটালিয়ান ফিয়েটের গেটটা উল্টো দিকে খোলে, এটাও একটা অদ্ভুত অভিজ্ঞতা যা বর্তমান গাড়িতে দেখতে পাওয়া যায়। না দাঁড়া একটুখানি, দাঁড়া দাঁড়া একটু। 1967 মার্সিডিজ, এটা কিন্তু ভিন্টেজ না, এটা ক্লাসিক। 50-এর পর যা কিছু সব ক্লাসিক ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু এটা অরিজিনাল জার্মান মেড। কেননা স্টিয়ারিংটা দেখুন, জাস্ট আমাদের ইন্ডিয়ান সিস্টেমের উল্টো দিকে, অর্থাৎ অরিজিনাল জার্মান মেড। বাঁদিকে স্টিয়ারিং এবং কনসোলটা, একবার মিটার কনসোলটা দেখা, মিটার কনসোলটা একটা ইউনিক মিটার কনসোল। এগুলো ইন্ডিয়ায় এসে তৈরি করা না, কারণ বাঁদিকে আমরা স্টিয়ারিং দেখতে পাচ্ছি, যেটা ভারতের সিস্টেমের সঙ্গে মেলে না। জাগুয়ার এবং এটা ভিন্টেজ 138 এবং এটা জাগুয়ারের যে লক্ষণ সেটা হলো জাহাজ আদপে আমাদের ইন্ডিয়ান কোম্পানি, কেননা টাটা আমার দেশের গর্ব, টাটা অ্যাকোয়ার করেছে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার, কিন্তু এটা নিজে ভিন্টেজ, এর মূল্য অন্য। কিন্তু এই কোম্পানি যথারীতি ভারতীয় কোম্পানির দ্বারা অ্যাকোয়ার হয়ে গেছে, এখন টাটার দ্বারা জাগুয়ার আর ল্যান্ড রোভার অ্যাকোয়ার হয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়াল ভিন্টেজ জাগুয়ার। এবং চাকায় স্পোক হুইল, মরিস মাইনর মেড ইন ইংল্যান্ড, এটা তো পুরোটাই ইংল্যান্ডেরই। This is absolutely the original one from England, UK, 1951. 1951 অরিজিনাল ইংল্যান্ড মেড। এবং এই লোগোটাও একটা নস্টালজিক, যেটা এই মুহূর্তে বিশ্বায়নের দুনিয়ায় আমাদের একটু অবাক করে। আর অদ্ভুত সুন্দর মেনটেনেন্স, যাই হোক আপনারা যে মেনটেন করছেন, এটা আমাদের কাছে দেখা একটা সৌভাগ্য যে এই ধরনের জিনিসকে এইভাবে মেনটেন করে রাখা।
এইভাবে ডিজাইন আমরা আজকে একটা সুন্দর সকাল কাটিয়ে এক রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে বসন্তে এক ভিন্টেজ গাড়ির কিছু কালেকশন হাওড়াতে দেখে আবার কলকাতায় ফিরছি। তো আজকের সফরটা স্মরণীয় হয়ে রইল একাধিক কারণে। এসেছিলাম কিছু নতুন গাড়ি যদি দেখা যায় সেই উদ্দেশ্য নিয়ে, কিন্তু স্বপ্ন পূরণ হয়ে গেল একটা 1950-এর ইটালিয়ান ফিয়েটে সেই ভিন্টেজ কার র্যালির অংশ হতে পেরে। সামনে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, আমরা হাওড়া থেকে সুন্দর কলকাতায় প্রবেশ করছি। তো আজকের মতো এখানেই আজকের গল্প আমরা শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন ইভেন্টে আমরা আসবো এবং কিছু পুরোনো গাড়িকে তুলে ধরার আমার ইচ্ছে আছে, যেহেতু আমি নিজেই গাড়ি বিষয়টা পছন্দ করি এবং হিমাদ্রি ফ্যালকনের লেগেসি অনুযায়ী আমরা দ্রুত নতুন সফরেও বেরোবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।